উপস্থিত সুধীমণ্ডলী, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, অবসরপ্রাপ্ত। আজকে আপনাদেরকে এই প্রেস ব্রিফিংয়ে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা পৃথিবীর ইতিহাসে একটি মাত্র ঘটনা, যে ঘটনার মাধ্যমে, যে ষড়যন্ত্রের মাধ্যমে, দেশি এবং বিদেশি চক্রের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকস, অত্যন্ত সুদক্ষ 57 জন অফিসারকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, নৃশংস উপায়ে হত্যা করা হয়েছিল 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি। সে ঘটনা আপনাদের মনে আছে। সে ঘটনাটি খুব একটি সহজ ঘটনা ছিল না। বাংলাদেশের রক্ষা কবচ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী এদেশকে সাধারণ মানুষের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। সেই গৌরবময় সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে ধ্বংস করতে পারলে একটি প্রতিবেশী দেশের তাদের উদ্দেশ্য সাধিত হবে, সেই কারণেই তারা এই ষড়যন্ত্রে সামিল হয়। সেই ষড়যন্ত্রের মাধ্যমে শুধু 57 জন অফিসারকে হত্যা করা হয়নি, সেই হত্যাটা খুব সাধারণ হত্যা ছিল না। নৃশংস উপায়ে কুপিয়ে কুপিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে চক্ষু, মুখ, নাক, সব জায়গায় ব্যান্ডের খোঁচা দিয়ে সেই আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাদের ফ্যামিলির উপরে নির্যাতন করা হয়েছে। এছাড়াও আরও কিছু লোককে হত্যা করেছে। সর্বমোট 74 জনকে সেই ঘটনায় হত্যা করা হয়। সেই ঘটনার পরে আপনারা জানেন, তৎকালীন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটি তদন্ত আদালত গঠন করা হয়, তদন্ত কমিশন গঠন করা হয়। একটা ছিল কাহার আখন্দ, আপনারা সেই নামটা খুবই আপনাদের জানা আছে। কাহার আখন্দের মাধ্যমে একটা তৈরি করা হয়। আর সামরিক বাহিনী থেকে করা হয় লেফটেন্যান্ট জেনারেল, তৎকালীন মেজর জেনারেল আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা জানেন, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে সেই সামরিক বাহিনীর যে কমিশন ছিল, সেই কমিশনের অন্যতম একজন সদস্য ছিলেন আজকে আমাদের ডান পাশে বসা, আপনারা ব্যানারও দেখতে পাচ্ছেন, তিনি হলেন মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিন। তার সম্পর্কে একটু না বললেই নয়, না হলে আপনারা স্পষ্টভাবে এই প্রেস ব্রিফিংয়ের কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিন, তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ফার্স্ট বিএমএ লং কোর্স, প্রথম দীর্ঘমেয়াদী কোর্সের একজন চৌকস অফিসার। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং দেশ সেবায় নিজেকে খুব নিবেদিত করে রেখেছিলেন। তার জাতীয় পর্যায়ে আছে অনেক অবদান। তিনি, আপনারা যে স্মার্ট কার্ড দেখছেন, আমাদের ন্যাশনাল আইডি কার্ড, যেটা স্মার্ট কার্ড, এটার ব্রেন চাইল্ড হলো যে আমাদের এই জেনারেল মতিনের। আপনারা আরও জেনে খুশি হবেন, তিনি সারাটা জীবন সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইমানদারির সাথে দায়িত্ব পালন করেছেন। এবং এখন হয়তো অনেকেই বলবেন, তার সম্পর্কে নানা ধরনের নেগেটিভ কথা বলবেন, যে বিগত সরকারের আমলে তিনি আর বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। হ্যাঁ, ছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামানও ছিলেন। সবাই খারাপ হয়ে যায় নাই। যাদের ইমান ছিল, যাদের দেশপ্রেম ছিল, যাদের আত্মত্যাগ ছিল, তারা সবাই ভালো কাজ করার চেষ্টা করেছেন। এবং সেই কারণে সেই হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্টের ঘটনাগুলো আজ পর্যন্ত জাতির সামনে কেউ প্রকাশ করেনি। সরকার তো করেনি, কেননা তারা নিজেরাই ইনভলভ ছিল সেটার সাথে, আর আর্মিকেও করতে দেওয়া হয় নাই। আজকে মেজর জেনারেল আব্দুল মতিন সেই তদন্ত রিপোর্টে তিনি এই সরকার থাকাকালীন অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু আপনারা জানেন সেই সময় যদি এই কথাগুলো প্রকাশ করা হতো,
উনি জীবন্ত থাকতেন কিনা সেটা আপনারা বিবেচনা করতে হবে। তার যে অনুশোচনা, তার যে আত্মশ্লাঘা, তিনি যে ঘুমাতে পারতেন না সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্ত করার পরে তিনি আজকে আপনাদের সম্মুখীন হয়েছেন। জেনারেল আব্দুল মতিন, আপনারা মনোযোগ সহকারে তার ব্রিফিং শুনবেন। আশা করি আপনারা আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা করছিল, এখনো করে যাচ্ছে, সে সকল উন্মোচিত হবে ইনশাআল্লাহ। এবং ওনার এই ব্রিফিং এর পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গায় থেকে আপনারা করবেন, কেউ সামনে আসবেন না, তাহলে তারটার ছিঁড়ে যাবে, আপনাদের অসুবিধা হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং সুধীমণ্ডলী, আমি এখন আমাদের শ্রদ্ধেয় মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিনকে তার সেই গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং শুরু করার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সম্পর্কে আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালো জুনিয়র কর্নেল হক বলেছেন, আজ থেকে প্রায় 15 বছর আগে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, এবং সেই ঘটনার, সেই হত্যাযজ্ঞের তদন্ত করার জন্য সেনা সদরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই কমিটির দ্বিতীয় ব্যক্তি ছিলাম আমি নিজেই। তো তখন আমরা কিছু জিনিস উদ্ঘাটন করেছি, কিছু করতে পারি নাই আমাদের সীমাবদ্ধতার কারণে। সেই সীমাবদ্ধতা কি আমি আস্তে আস্তে আসব। আমি ক্রনোলজিক্যালি যাব, যদি আমি মনে করি যে কোনোটা ইম্পর্টেন্ট না, হয়তো আমি সেটা স্কিপ করব, কিন্তু সেটা আপনাদের যে একটা ফটোকপি দেওয়া হবে সেখানে ছোট্ট আকারে লেখা থাকবে। যদি কোনো জিনিস আপনারা জানতে চান আমাকে জানালে আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা করে দেব। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র জনতা যারা বুক পেতে দিয়েছিল দানবীয় একটি সরকারের পেটুয়া বাহিনীর সামনে আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য, যার কারণে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আপনারাও কথা বলার সুযোগ পেয়েছেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত শহীদদের, যা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দ্রুত সুস্থতা দান করে। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি যে নারকীয় হত্যাযজ্ঞে যে সমস্ত অফিসার এবং 57 জন অফিসার এবং 17 জন বেসামরিক ব্যক্তি মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং তারা যেন একটা সুষ্ঠু বিচার পায়, সেটাও আমি আশা করি। এখন প্রশ্ন করতে পারেন যে এতদিন পরে কেন আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি কথা বলার জন্য। প্রথম কথা হচ্ছে, এটা সেনাবাহিনীর তদন্ত আদালত ছিল। এই তদন্ত আদালতের সময় যখন আমরা তদন্ত আদালত শেষ করে আমাদের এই ফাইন্ডিংস হস্তান্তর করতে যাব, তার আগে আমাদেরকে একটা গোপনীয়তার দলিল সিগনেচার করার জন্য দেয় যে এই তদন্ত আদালতের কোনো বিষয়
আমরা কারো কাছে বলবো না। আর দ্বিতীয়টা ছিল আমরা কোনো কাগজ আমাদের সাথে রাখবো না। তো আমি একমাত্র ব্যক্তি, আমি সেই গোপনীয়তার দলিলে সই করি নাই। প্রথম কারণটা ছিল আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রতি একটা ইনসাল্টিং ব্যাপার। আমি যেই পর্যায়ে ছিলাম এর চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে থাকতো। সুতরাং আমি তো সেই মানে শপথ আমার অফিসার হওয়ার সময় আমি নিয়েছি, তাহলে আবার নতুন করে আমাকে দিতে হবে কেন? আর দ্বিতীয় কারণটা ছিল আমি মনে মনে চিন্তা করতাম যদি কখন আমার সুযোগ আসে, এই তদন্ত আদালত যদি পাবলিশ না করে সরকার, তাহলে আমি এর মূল কথাগুলো সুযোগ পেলে আমি বলে দিব। সেই কারণে আমি এই গোপনীয়তার যে দলিল আমি সেখানে স্বাক্ষর করি নাই। সে কারণে আমি আজকে এখানে আসতে পারছি। আমি কারো কাছে এখন দায়বদ্ধ নই, আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যেহেতু এটা সেনাবাহিনীর তদন্ত, সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবই ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যা কাজ করেছি, সেই যা পেয়েছি সেটা আমরা লিপিবদ্ধ করেছি। এবং যেহেতু আমাদের সব কিছু বের করার সুযোগ হয় নাই, সেই জন্য আমরা একাধিকবার আমাদের তদন্ত আদালতে বলেছি যে এই নারকীয় হত্যাযজ্ঞের সাথে অন্যান্য আর অনেকে জড়িত ছিল, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এর বের করতে পারি নাই, অনেকের অসহযোগিতার কারণে পারি নাই। তবে ভবিষ্যতে এইটার জন্য যেন তথ্যগুলো বের করে আনতে পারে, সেটা আমাদের তদন্ত আদালতের সুপারিশেই ছিল। আমরা তদন্ত আদালত শেষ আমাদেরকে সময় দিয়েছিল 1 মাস। 1 মাস পার হওয়ার পরে যখন দেখছি যে না আমাদের সময় পাচ্ছি না, তখন আমরা আবেদন করি এবং আমাদের আবার সময় কিছুটা বাড়ানো হয়। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখ প্রায় এতটুক উঁচু তদন্ত আদালতের যে ফাইন্ডিংস, স্টেটমেন্ট, সুপারিশ, এই সমস্ত জিনিস সহ আমরা এটা সেনা সদরে সেনা প্রধানের কাছে হস্তান্তর করি। তো এছাড়া সেনাবাহিনীতে গঠিত এই তদন্ত কমিটির কার্যকলাপের মাধ্যমে উদ্ঘাটিত তথ্যাবলী যে মেজর ইস্যুগুলো উদ্ঘাটিত হয়েছিল সেগুলো আমি মোটামুটি আজকে আলোচনা করব। অনেক জিনিস আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করব না। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল সেটার জনসংখ্যা ছিল একটা সীমিত। তো আমি জেনারেল জাহাঙ্গীরের সাথে কথা বলে বললাম যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। আমরা তদন্ত আদালতকে, তদন্ত কমিটিকে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে চাই। সেই কারণে আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করি। প্রথম পদক্ষেপ হচ্ছে আমরা নিশ্চিত করতে চেয়েছি লেফটেন্যান্ট জেনারেল যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন পদবীর প্রত্যেকটা র্যাঙ্ক থেকে যেন অফিসার সেখানে প্রতিনিধিত্ব করে। লেফটেন্যান্ট এবং সেকেন্ড লেফটেন্যান্ট আনি নাই এই কারণে, যেহেতু তারা ম্যাচিউর থাকে না, তারা বিভিন্ন প্রশিক্ষণে থাকে, তাদের দিয়ে ওই রকম কাজ করা সম্ভব হবে না। আরেকটা জিনিস আমরা করি যে সকল ডিপার্টমেন্ট বা আর্মস থেকে যেন রিপ্রেজেন্টেটিভ থাকে, যেমন ইনফ্যান্ট্রি, আর্মার্ড, সিগন্যালস, ইঞ্জিনিয়ার্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেন অফিসার থাকে। তৃতীয় হচ্ছে এই তদন্ত আদালতে যে কেউ স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে যোগদান করতে পারবে, যার কারণে অনেকে যোগদানও করেছিল। চতুর্থ যেটা ছিল, আমাদের তদন্ত আদালতের শেষে যখন আমরা ড্রাফট করি, সেই ড্রাফট আমরা প্রত্যেকটা ফরমেশনে দেওয়ার জন্য একটি সুপারিশ করি সেনাপ্রধান বরাবর। আমরা সেনাপ্রধান বরাবর আমরা এই অনুরোধটা নিয়ে যাই, কিন্তু সেনাপ্রধান এটা আমাদেরকে নাকচ করে দেন, যার কারণে এটা আমরা ফরমেশনে আর দিতে পারি নাই এবং এটা আমরা যা পেয়েছি সেটা সেনা সদরের এজিস ব্রাঞ্চে আমরা জমা দিই। এখন আমি আসি
24শে ফেব্রুয়ারি যখন প্যারেড হয়, সেই প্যারেডে যাওয়ার সৌভাগ্য বলেন কিংবা দুর্ভাগ্য বলেন আমার হয়েছিল। আমি সস্ত্রীক গিয়েছিলাম। আমি তখন গাজীপুর সমরাস্ত্র কারখানায় কমান্ডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। আমি একটু আগেই পৌঁছাই। তো যাওয়ার সময় আমি একটি ব্যতিক্রম জিনিস লক্ষ্য করলাম। সাধারণত আমি নিউ মার্কেটে মাঝে মধ্যে যেতাম, যাওয়ার সময় বিডিআরের ভিতর দিয়ে যেতাম। বিডিআরের সৈনিকদের প্যারেড ছিল চৌকস, স্মার্ট, তারা খুব সুন্দর করে সেলুট দিত। কিন্তু আমি যখন রাবার প্লাজার পাশ দিয়ে যাচ্ছি, তখন আমি দেখলাম ওইখানে ওদের সেরিমোনিয়াল যে একটা ড্রেস থাকে পাগড়ি পরা, সেই পাগড়ি পরা আমি একটা সৈনিক দেখলাম। আমার গাড়িতে স্টার্ট লাগানো ছিল, ফ্ল্যাগ ছিল, কিন্তু তাকে দেখলাম নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে। এরকম যাওয়ার সময় আবার অনেককেই দেখলাম, তাদের কারো সেলুটও আমি পাই নাই, এমনকি মেইন গেটও পাই নাই। শুধুমাত্র প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা সেলুট পেয়েছি। এটা আমার কাছে একটু খটকা লাগলো, কিন্তু আমি খুব একটা এটা আমল করি নাই। আমি তো জানি না যে একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। প্যারেড হলো, প্যারেড শেষে আমরা লাইট রিফ্রেশমেন্ট করলাম, সবার সাথে দেখা হলো, জেনারেল শাকিল থেকে আরম্ভ করে ডিডিজি, আমার কোর্সমেট ছিল 3 জন, পরিচিত সব অফিসারই ছিল। এদের সাথে কথা বলে আমি আবার আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। পরের দিন ছিল আমাদের জিএসপিসি মিটিং। জিএসপিসি মিটিংটা সেনা সদরে হয়। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীতে যে সমস্ত আইটেম দুষ্প্রাপ্য অথবা যে সমস্ত আইটেম নিয়ন্ত্রিত, সেনসিটিভ, সেগুলো কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি আছে। সেই কমিটিতে মেম্বার, প্রেসিডেন্ট হচ্ছেন সেনা প্রধান, এবং এটাতে সেনা সদরের যত মেজর জেনারেল আছে তারা থাকেন, কিছু পরিচালক থাকেন, আর বাইরের একজন মেম্বার থাকেন, সেটা হচ্ছে সমরাস্ত্র কারখানার কমান্ডেন্ট, যেমন আমি ওইখানে উপস্থিত ছিলাম। তো আমাদের 9টার সময় মিটিংটা শুরু হয়। আমার পাশে ছিলেন জেনারেল জাহাঙ্গীর, উনি তখন কিউএমজি ছিলেন, আর উল্টা পাশে ছিলেন সিজিএসের পাশে ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল। আমাদের প্রেজেন্টেশন শুরু হলো। তো যে প্রেজেন্টেশনটা ছিল সেটার সাথে একটা বিডিআরের সংযোগ ছিল। আমরা একটা মোটর পেয়েছিলাম টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য, সেটার গোলা আমাদের কাছে ছিল না। তো সেই গোলা আমরা বিডিআর থেকে নিয়েছিলাম এবং সেটার উপরে প্রেজেন্টেশন চলছিল। 20 মিনিট পরে সেনাপ্রধানের পিএস ভিতরে ঢুকেন, সেনাপ্রধানের কানে কানে কী যেন একটু বললেন, সাথে সাথে সেনাপ্রধান উঠে গেলেন, সিজিএসকে নিয়ে এবং ডিএমওকে নিয়ে উনি বাইরে চলে গেলেন। আমরা কিন্তু কিছুই জানি না। আমি বের হওয়ার পরে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্টরকে দেখতে পেলাম, ওকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, কী হয়েছে, তুমি এখানে বাইরে কেন? তখন বললো যে বিডিআর একটু গন্ডগোল হয়েছে, একটু গোলাগুলি হয়েছে, সম্ভবত 2 জন অফিসার আহত হয়েছে। আমি এটা শুনে আর দেরি করি নাই, কারণ আমার গাজীপুরে চলে যেতে হবে। আমি আর কাউকে কিছু না বলে আমি ওইখান থেকেই আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। এরপরে যাই হোক, মানে আপনারা বাকি জিনিসগুলো জানেন। আমার চাচা আর সেনাপ্রধানের তখন দেখাও হয় নাই। এইখানে আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে আগেও 2বার বিদ্রোহের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 1972 সালে, যখন যুদ্ধের পরে বিডিআরের নাম তখন হয়নি, তারা ইপিআর হিসেবে যুদ্ধে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে তারা তাদের নাম কি হবে সেটা নিয়ে একটা আন্দোলন করেছিল। তবে সেই আন্দোলনটা অস্ত্র নিয়ে ছিল না। তখন জেনারেল সিআর দত্ত, ব্রিগেডিয়ার সিআর দত্তকে দায়িত্ব দেওয়া হয় এটা কন্ট্রোল করার জন্য, বিডিআর নামটা তারই দেওয়া। এরপরে হয় 1991 সালের ডিসেম্বর মাসে তারা বেতন বৈষম্যের দাবিতে নওগাঁ থেকে শুরু হয়, ককটেল ফাটা এবং এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীটা নিয়ন্ত্রিত হয় এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয়। দুঃখজনক হলেও সত্যি, তারা এই ধরনের কাণ্ড করার পরেও সম্ভবত সর্বোচ্চ শাস্তি, যিনি লিডার ছিলেন তার 6 মাসের জেল, 100 টাকা জরিমানা। তো এই সমস্ত কারণে তাদের কাছে একটা এই ব্যাপারগুলো মনে হয়েছে যে খুব স্বাভাবিক ব্যাপার, কী আর হবে। এইখানে এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হলো,
আমার মনে হয় এই ক্ষেত্রটা অনেক আগেই থেকেই তৈরি করা হয়েছে। এটা শুধুমাত্র ওই দিনের জন্য ডাল ভাত অপারেশনের জন্য বা বেতন বৈষম্যের জন্য হয় নাই। সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য। সেই গুজবগুলোর মধ্যে ছিল সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয়, অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যেটা গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে, অপারেশন ডাল ভাতে অনেক অনিয়ম হয়েছে, তারা কিছু পায় নাই, সব অফিসাররা মেরে দিয়েছে, নির্বাচনের যেটা হয়েছিল সেটার যে টিএডিএ সেটা তারা পায় নাই, সেটা অফিসাররা মেরে দিয়েছে। অথচ এই টিএডিএর বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেনাবাহিনীতে 2 মাস ছুটি পায় সৈনিকরা, তারা 1 মাস ছুটি পায়, সেজন্য তারা 2 মাসের ছুটির আবেদন করেছিল, তাদের একটা দাবি এটা নিয়ে অসন্তোষ ছিল। তারপরে তাদের আরেকটা ছিল সবাই জাতিসংঘ মিশনে যাচ্ছে, বিডিআর থেকেও জাতিসংঘ মিশনে পাঠানো হোক, এবং তাদের আরেকটা ছিল যে সেনাবাহিনীর সদস্যরা আসার কারণে নিয়ম শৃঙ্খলার কড়াকড়ি হয়ে গিয়েছে, তারা এখন আগের মতো ইচ্ছা করলে যা কিছু করতে পারে না। 17 এবং 18 ডিসেম্বর এই দিনের যে কোনো একদিন ফজলানুর তাপসের বাসায় একটা মিটিং করে। এর মধ্যে হাবিলদার মনির, সিপাহী শাহাব, সিপাহী মনির ছিল, এবং নির্বাচনের আগে আরেকবার মিটিং করে সুবেদার তোরাব আলী অবসরপ্রাপ্ত একটি দল সেখানকার একটি নির্বাচনী অফিসে দেখা করে এবং ফজলানুর তাপসকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয়, এবং তারপরে বলে যে স্যার আপনাকে জিতিয়ে দেব, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা সম্পর্কে আপনি জানেন, সেগুলো আমাদেরকে পূরণের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমরা এগুলো লিখিত দিয়ে যাও, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। তারপরে 28শে ডিসেম্বর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় দরবার হল সংলগ্ন মাঠে বেশ কয়েকজন সিপাহী পদবীর সৈনিক এবং অজ্ঞাতনামা কিছু বেসামরিক ব্যক্তিবর্গ, যাদের নাম আমরা উদ্ধার করতে পারি নাই, তারা সেখানে একটা মিটিং করে, এবং মিটিংয়ের কারণ ছিল যে তাদের সেই দাবি দেওয়া সেটা নিশ্চিত করতে হবে। এরপরে নির্বাচনের পরে 2-3 দিন পরে সেইখানের নির্বাচন অফিসে মানে ফজলানুর তাপসের, তিনি তখন এমপি হয়ে গিয়েছেন, অজ্ঞাত একটা জিগাতলার স্কাই স্টার জায়গায় ওখানে নির্বাচন অফিস ছিল, সেইখানে ফজলানুর তাপসের সাথে দেখা করে এবং তাদের দাবি দেওয়া আবার পুনরুত্থাপন করে। ফেব্রুয়ারি 3 তারিখ বনানী শেখ সেলিমের বাসায় কয়েকজন ডিএডি জলিল, ডিএডি হাবিলদার মনির সহ আরও বেশ কয়েকজন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায়, এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটি দেখব, তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও। তারপর এর মধ্যেই চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য, সুবেদার গোফরান সহ আরও বেশ কিছু সিনিয়র জেসিও বিডিআরের ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে, তোমরা অনেক এর সাথে জড়িত ছিল। অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ জেসিও এবং এনসিও তারা বলতে থাকে যে দেখো, আমাদের সময়ে আমরা মানে অনেক জায়গায় উপরি কামাই করেছি, তোমরা এটা করতে পারছো না, করতে না পারলে তোমরা বাড়িটার এগুলো কিছু করতে পারবে না, আর এই যেখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে না, তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও। 16 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দেওয়া আদায় করবে। এইখানে মানে সিপাহী পর্যায়ে, সিপাহী এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন। 18 ফেব্রুয়ারি 7:30টায় জাকিরের কোচিং সেন্টারে 1 ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয়। সেই বৈঠকে মানে প্রায় 10-12 জন উপস্থিত ছিল, এখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল। তারপরে 21 ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায়, আরএসইউ কর্তৃক উদ্ধার হয়, এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয়, এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয়।
তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা যে আগে থেকে হতো মানে পরিকল্পিত, সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে, ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন না, তার ছেলে ঢাকা কলেজে পড়তো, ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত। জাস্ট ঘটনা ঘটার 3-4 দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে যান, কি কলেজ থেকে খোলা ছিল। তারপরে কর্নেল এলাহি যিনি মারা গিয়েছেন, যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয় একদম 26শে ফেব্রুয়ারির ভোর রাতে, তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই, তখন সে মারা নেয়, তার মোবাইল করে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয়, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাবধানে থেকো। সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল, কেবল জয়েন করে সে বিডিআরের মানে সপ্তাহের এসেছে। 22শে ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়, অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়। এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন। সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকেন না। আমার 37 বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই। আমি 79 সালে কমিশন প্রাপ্ত, সে সময় আপনারা জানেন একটার পর একটা কু হতো, আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না, আমরা ইউনিটে থাকতাম। কিন্তু এখানে একটা নিয়ম করা হলো যে অফিসার কোয়ার্টার গার্ডে থাকবে। তারপরে 23শে ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে, আমরা সৈনিকের নামটা বের করতে পারি নাই, কয়েকজন ডিএডি একটা মিটিং করে। 24শে ফেব্রুয়ারি তো প্যারেড হয়, প্যারেড যা হওয়ার আমিও ছিলাম, ওইখানে প্রধানমন্ত্রীদের বক্তৃতা এবং অন্যান্য অনুষ্ঠান শেষে চলে যান। তারপরে 24শে ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয়। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দেওয়া দিয়েছিলাম, প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেন নাই। তাহলে আমরা কি করব? এটা আমাদের যে এই কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ওনারা কি বলেন নাই? তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তারপরে ওই দিন রাত্রে 7:30টায় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। আনুমানিক 17 থেকে 18 জন ছিল, এর মধ্যে অধিকাংশ হচ্ছে যে সৈনিক। এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা ডিজি এবং ডিডিজিকে জিম্মি করা হবে এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য, সিপাহী মাইন ডিজিকে জিম্মি করবে এবং ডিডিজিকে জিম্মি করবে সিপাহী কাজল, আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদের মাধ্যমে বাকি দাবি দেওয়া তারা আদায় করে নেবে। তারপরে 24শে ফেব্রুয়ারি রাত্রে বেসামরিক ব্যক্তি মানে এগুলো আপনারা জানেন, আমি আর এটা মানে করতে চাই না। হ্যাঁ, তারপরে দরবার হলে জানেন যে সিপাহী মাইন ঢুকে বেহুশ হয়ে পড়ে, সিপাহী কাজল চলে যায়। এরপরে গুলির আওয়াজ হয়, গুলির আওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল বিডিআর সদস্য, তারা একযোগে মানে চারিদিকে গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস ভেঙে বের হয়ে যায়। তো এইখানে একটা কথা আমরা শুনেছি, এটা আমরা কনফার্ম করতে পারি নাই। কে বলেছে যে বাড়িতে ভিতর থেকে একটা শব্দ হয়, জাগো অথবা ভাগো, এই শব্দের সাথে সাথে সবাই মানে চলে যান। শুধুমাত্র বিডিআরের সিনিয়র জেসিও এবং রিলিজিয়াস টিচার ইনারা থেকে যান, মানে রিলিজিয়াস মানে যারা কোরআন পড়বে তাদের করেন। চলে যাওয়ার পরে মানে তখন ডিজি হতভম্ব হয়ে, ব্যাপারটা হলো কি, তখন তিনি মানে ওর মধ্যে যে ওই যে দুজন যে সৈনিক মানে সিপাহী মাইন যে বেহুশের মতো পড়েছিল, তার যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম গুলি ভরতে ছিল, যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করবে। তখন ডিজি বলছে যে ডোন্ট শুট, তুমি গুলি করবে না। তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন। আমার পাশে ডান পাশে যিনি আছেন তিনিও ওইখানে
উপস্থিত ছিলেন। তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় জেনারেল শাকিল টেলিফোন করেন, প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন, ডিজি র্যাবকে টেলিফোন করেন, সেনা প্রধানকে টেলিফোন করছেন, সবাই আশ্বাস দেয় আসবে, কিন্তু কেউ আসে নাই। তারপরে ডিএমও, ডাইরেক্টর মিলিটারি অপারেশন, ব্রিগেডিয়ার জিয়া, আমার ডান পাশে যে আছে তাকে একটা টেলিফোন করে এবং অবস্থা কি জানতে চায় এবং বলে যে আমরা 2টা ব্যাটালিয়ন পাঠিয়েছি। 10:30টার দিকে দরবার হলের ভিতরে বিদ্রোহীরা চিৎকার করে, যারা স্টেজের ভিতরে অফিসাররা ঢুকিয়েছিল তাদেরকে বাইরে আসতে বলে। ওনারা যখন বাইরে আসে দেখে যে সবার মুখে ওই যে কাপড় বাঁধা, এগুলো হচ্ছে ফ্ল্যাগের কাপড়, লাল নীল হলুদ কাপড়, এবং হাতে সবার রাইফেল। তারপর বলে যে তোমরা বেরিয়ে আসো, তোমরা র্যাঙ্ক খুলো, তোমরা এক লাইনে দাঁড়াও, তোমরা শুয়ে পড়ো। এই অবস্থায় কয়েকজন অফিসার ডিজি এবং ডিডিজিকে বললেন স্যার আপনারা চলে যান। ডিজি এবং ডিডিজি যেই মুহূর্তে দরবার হলের বাইরে পা রাখলেন, সাথে সাথে একসাথে 4 জন গুলি করা, এবং একসাথে 4 জন। এই 4 জনের মধ্যে আমরা 2 জনের নাম খুঁজে পেয়েছি। সেই 2 জন হচ্ছে সিপাহী মুহিত, সিপাহী সেকান্দর। আর 2 জনের নাম আমরা বের করতে পারি নাই। এর মধ্যে একজন সম্ভবত ছিল সিপাহী সেকান্দর, এবং তখনই ওনারা ওইখানে মারা যান। এরপরে কর্নেল এলাহিকে টেলিফোন করেন, তারই একজন ব্রিগেডিয়ার ফিরোজ অন্য জায়গা থেকে। তখন ওই মোবাইলটা, কর্নেল এলাহির মোবাইলটা ওর কাছে ছিল না, মোবাইল সবারগুলো কেড়ে নিয়েছে। মোবাইলটা ছিল একটা সৈনিকের হাতে। সৈনিকটা রিসিভ বাটনের, মানে স্টপ বাটনের পরিবর্তে রিসিভ বাটনে চাপ দিয়ে দেয়। তখন ওই মোবাইল অন থাকাতে ওই ব্রিগেডিয়ার শুনতে পাচ্ছিলেন। তখন সে বলছিল যে মানে ওই গুলির অর্ডার হচ্ছে, ডিডিজি মারা গেছে, সাবাস, এই সমস্ত কথাবার্তা, আরও খুন হবে, এই সমস্ত জিনিস তিনি বলতে থাকেন। তারপরে আরও অন্যান্য কিলিং হয়। এই কিলিং করার পরে এইখানে দরবার হলের কিলিং শেষ করে তারও পিছনে একটা রান্না করার ছিল, যেহেতু দরবারে অনেক অনুষ্ঠান হতো, ডেকচি ছিল, বড় বড় ডেকচি, কয়েকজন ডেকচির আড়ালে লুকিয়েছিল। 12:30টার দিকে এখানে 2 জন সৈনিক প্রবেশ করে, তারা ডেকচির আড়ালে 3 জন অফিসারকে দেখতে পায়। এর মধ্যে হচ্ছে যে কর্নেল রেজা, কর্নেল আরেফিন এবং লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। এই 3 জনকে সেখানে গুলি করে, আর 2 জনকে খুঁজে পায়নি। এটা হচ্ছে যে কর্নেল আফতাব আর হচ্ছে মেজর ইকবাল। এদের মধ্যে একজন বেঁচে যায়, আরেকজন রাত্রেবেলা নিহত হয়। তো যাই হোক, এরপরে লুটতরাজ হয়, বিভিন্ন ঘটনা ঘটে, যেটা মানে আপনারা সবাই জানেন। তো আমি আর এগুলো নিয়ে বলতে চাই না। এরপরে আলাপ আলোচনার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পাঠানো হয়, এর সাথে তারা মিটিং করে। তারপরে হ্যাঁ, ওই ওখানে জাহাঙ্গীর নানক, তাপস, তারপরে আজম, ওয়ারশেদ হোসেন বেলাল, এবং হচ্ছে রেজা, এমপি রেজা, জাতীয় পার্টি, ওনারা সেইখানে গিয়ে আলোচনা করার করেন, তাদেরকে ডাকেন। তারপরে তাদেরকে আশ্বাস দেন দাবি দাওয়া পূরণ হবে। তারপরে তাদেরকে দাওয়াত দিয়ে প্রধানমন্ত্রীর সাময়িক বাসভবন যমুনাতে নিয়ে যান। হ্যাঁ, এরপরে মানে ওই দিন শেষ হয়ে যায়, কিন্তু সেনাবাহিনী গিয়েছিল, ট্যাঙ্ক মুভ করেছিল, এপিসি মুভ করেছিল। আমাদের একটা ব্যাটালিয়ন ডেপ্লয়েড হয়েছিল। আমরা ডেপ্লয় 2 ভাবে হই, একটা হচ্ছে তো শান্তিকালীন সময়ে গিয়ে আমরা ডেপ্লয় হই, আর একটা হচ্ছে তো মানে বুলেটের এগেনস্টে গিয়ে, এনিমির এগেনস্টে গিয়ে। তো 2nd বেঙ্গল সেরকম ব্যাটালিয়ন, তারা যারা যুদ্ধে ছিল, জেনারেল শফিউল্লাহর ব্যাটালিয়ন, তারা পিলখানার চারিদিকে গিয়ে গুলির এগেনস্টে তারা পজিশন নেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এদের সবাইকে আবাহনী মাঠে নিয়ে আসা, এবং এখানে 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডারও গিয়েছিলেন, তার 2টা ব্যাটালিয়ন গিয়েছিল, অন্যান্য ব্রিগেড থেকে গিয়েছিল, কমান্ডো গিয়েছিল, কিন্তু তাদের কাউকেই সেখানে যেতে দেওয়া হয়নি। এবং বলছে যে উপরের একটা নির্দেশ, আজ পর্যন্ত এই পর্যায়ে এসেও এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এখনো খুঁজে পাইনি। কোনো কিছু হলেই
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। কিন্তু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানি না এই অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে, বাংলাদেশে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন আমিও একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, কিন্তু আমাকেও শুনতে হয়েছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। তারপরে 26শে ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয় যে অ্যাটাক করার জন্য যখন সিদ্ধান্ত হয়, এটা হচ্ছে 2টার সময়, কিন্তু অ্যাটাক করবে হচ্ছে 3:30টায়। কিন্তু ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয় যে না, এখন রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, এখন যেন অ্যাটাক না করা হয়। তো শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে যাওয়াতে সেই অ্যাটাকও বাতিল করা হয়। এরপরে তারপরে বাতিল হয়ে যাওয়ার পর আপনারা জানেন বিডিআর বিদ্রোহের আস্তে আস্তে পরিসমাপ্তি ঘটে, শান্ত হয়ে আসে। তারপরে আমাদের লোকজন যখন যায় সেখানে বিভিন্ন জিনিস দেখতে থাকে। তো আমি এই জিনিসগুলো যা বললাম এটা অনেকেই জানেন, অনেক কিছু জানেন না। আমি কিছু ব্যক্তিবর্গের নাম বলবো আলোচনায়, যা আমাদের কোর্ট ইনকোয়ারিতে এসেছে। আমরা এগুলা অধিকতর তদন্তের কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো কনফার্ম করতে পারি নাই। প্রথম কথা হচ্ছে যে সেইখানে লেফটেন্যান্ট কর্নেল শামস একজন অফিসার ছিলেন, যিনি 44 রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন, যে ব্যাটালিয়নটা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এই অফিসারটা হচ্ছে যে 14 লং কোর্সের অফিসার। এবং কাকতালীয় সেটা হচ্ছে যে এই ব্যাটালিয়ন বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়নের কোনো অফিসার মারা যায়নি। দ্বিতীয় হচ্ছে 14 লং কোর্সের কোনো অফিসার মারা যায়নি। তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন, গো ব্যাক টু ইউর ইউনিট, ব্রিং দেম ব্যাক, আই উইল মোটিভেট দেম। কিন্তু সকলেই তাদের ইউনিটে গিয়েছিল, কিন্তু এই অফিসার সে তার অফিসে যায়নি, সে ব্যাটালিয়নে যায়নি। সে একজন ডিএডির বাসায় বা একজন বিডিআরের সদস্যের বাসায় সে আত্মগোপন করে, তাকে নিয়ে যায়, তাকে তার 2জন জেসিও তাকে ধরে নিয়ে যায়। এবং সে ওইখানে নায়েব সুবেদার ইসমাইলের বাসা, সেই বাসায় সে ছিল পুরা ঘটনার সময়, সে ওইখানে উপস্থিত ছিল। সে কোর্ট ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়েছিল। একাধিকবার বিদ্রোহীরা তাকে খুঁজতে আসে, কিন্তু তাকে খুঁজে পায় না, সে খাটের তলে ছিল। কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তাকে লুকাতে দেখেন নাই, তিনি বরঞ্চ টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছিলেন। তার কিন্তু এসএসএফে পোস্টিং হওয়া ছিল, কথা ছিল যে তিনি অনুষ্ঠান শেষে এসএসএফে জয়েন করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত একটা জায়গায় গেলে ওখানে একটা লোকাল সিকিউরিটির ব্যবস্থা করি। তিনি ছিলেন সেই বিডিআরের প্রধানমন্ত্রীর যাওয়ার সময় চিফ সিকিউরিটি অফিসার। আবার একই ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করা। তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অন্য অফিসে থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা 2টা টাস্কিং করি না, এটা আমাদের নিয়ম। আপনিও করবেন না যে ওর একটা দায়িত্ব দিয়েছে আরেকজনকে দায়িত্ব দিই। একই ব্যক্তিকে আপনি প্রধানমন্ত্রীর ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন, আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব দিলেন কেন? এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাইনি। এরপরে হচ্ছে সে যার সাথে তার আমরা টেলিফোন লগ বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ির ড্রাইভারের আমরা লগ টেলিফোন লগ চেক করে দেখেছি। একবার কল রিসিভ করেছে এই টাওয়ার থেকে, একবার কল রিসিভ করেছে ওই টাওয়ার থেকে। এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। তারপর দেখলাম যে যেই নাম্বারে টেলিফোন করেছে এটা কর্নেল শামসের নাম্বার, বা যে বাসা ছিল ওই বাসা থেকে। তো কিন্তু এগুলো সে আমাদেরকে কিছুই বলেনি। এবং তাকে পরবর্তীতে একটি পিএমের অফিস থেকে গাড়ি পাঠিয়ে রেজা, ওই যে এমপি রেজা, উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান। তো নিয়ে গিয়ে তিনি সরাসরি এসএসএফে জয়েন করেন।
আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে যে যেই ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা হলো। আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমি ছুটিতে আসি বা অন্য জায়গায় গিয়েছি, আমি মুভ করার সময় পাচ্ছি না, কেউ আমাকে রিলিজ করছে না, কিন্তু রিলিজ করার কোনো অথরিটি নাই, নিয়ম হচ্ছে যে আমি নিকটস্থ সেনানিবাসের সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করব। কিন্তু তিনি তা না করে তিনি সরাসরি এসএসএফে জয়েন করেন এবং তিনি একাধিকবার কিন্তু ডিজিএসএসএফের সাথে যোগাযোগও করেন। তাকে যখন আমি জিজ্ঞেস করি যে তুমি এসএসএফে গেলে কেন, তুমি তো জানো, বলে স্যার আমাকে ডিজিএসএসএফ বলেছে। আমি যে ডিজিএসএসএফ বলে তুমি যদি সেনা সদর স্টেশন হেডকোয়ার্টারে গিয়ে জয়েন করতা, সেখান থেকে মুভমেন্ট অর্ডার নিয়ে যেতা, তাহলেই তো মানে রুল ভঙ্গ হতো না। আচ্ছা, এখন তার অন্য একটা পরিচয় আছে, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি মিরসরাই বাড়ি, যিনি একসময় মন্ত্রী ছিলেন, তার বোনের ছেলে মেজর জাহিদি। এইটাও আমাদের কাছে একটা সাসপেক্টেড মনে হয়েছে। তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন, জেনারেল তারেকের সাথে মানে ডিজি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন। তিনিও সেইখানে একটা ওই ঘটনার যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায়, তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। হ্যাঁ, তিনিও আমাদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেন এবং তাকেও এইভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, মানে যেভাবে কর্নেল শামসকে নিয়ে যাওয়া হয়, সে নিরাপদেই ছিল এবং সেখান থেকে সে উদ্ধার। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, কর্নেল শামস অনেক লম্বা, সে বোরকা পরেও কিন্তু একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়ার, হ্যাঁ, কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে বোরকা পরেছিল সেই বোরকাটা খাটো হওয়ার কারণে সে প্ল্যান পরিত্যাগ করে। এবং পরবর্তীতে যখন আমাদের প্রমোশন বোর্ড হয়, আমাকে ডিজিএসএসএফ অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটো না দিই। আমি বললাম যে ভাই, সে আমার অফিসার না, আর আমি এই কোড অফ ইনকোয়ারি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না। এখন তারপরে তার নাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে, সেইবার সে প্রমোশন পায় নাই। পরবর্তী বোর্ডে সে ফুল কর্নেল হয়, তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয় এবং তাকে ওয়াশিংটনে ডিএ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিলেন। ডিজিএফআই আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য। আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের, সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই। তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে, কিন্তু 2009-এর আগে এইভাবে হয়নি। তারা একটা দানব তৈরি করেছে। সেই ডিজিএফআই সেই সময় 9:25 এখানকার যে ডিজিএফআইয়ের যে রিপ্রেজেন্টেটিভ বিডিআরে ছিল, সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটার দায়িত্বে ছিল মেজর মর্তুজা, তাকে 9:25 খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে, এখানে অসন্তোষ তৈরি হয়েছে। সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায়, এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে জানায়। সেই সময় সেখানে বসা ছিল র্যাব 2-এর কর্নেল শামসুজ্জামান সিও। হ্যাঁ, তিনিও ঘটনাটা জানতে পারেন যে বিডিআরে একটা ঘটনা ঘটছে। তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়েন। তার গাড়িতে প্রায় 7-8 জন র্যাবের সদস্য ছিল, এসএমজি লোড করা, এবং তিনি আবার অন্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায়। এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয়, যেহেতু গুলজারও র্যাবে ছিল, শামসুজ্জামানও র্যাবে ছিল, গুলজার র্যাব থেকেই বিডিআরে গিয়েছে। সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে আয়, এরা ভীতু, তুই ঢুকে পড়, এরা পালায় চলে যাবে। তো সে 5 নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক দেয়। সে 5 নম্বর গেটে গেছে, যাওয়ার পরে যে ঢুকতে যাবে, এর মধ্যে তার সাথে আরও অনেকে যোগ করেছে, প্রায় 30 জনের মতো, 30 থেকে 35 জন। সে একজাক্ট ফিগারটা বলতে পারে নাই, বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে। তাদের সবার হাতে ছিল এসএমজি এবং
র্যাব কিন্তু অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে মুভ করে। তখন প্রথমে তাকে কর্নেল রেজানু, র্যাবে পোস্টিং ছিল, তিনি করেন, বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছে। পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয়ও বহন করেন। তারপরে এরপরে যখন জামান মানে তারপরে তৈরি হচ্ছিল কর্নেল গুলজারের অনুরোধের প্রেক্ষিতে, সে সময় ডিজি হাসান, র্যাবের ডিজি হাসান মাহমুদ, তিনি টেলিফোন করেন যে না, আপনাকে ঢুকতে হবে না, উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই, কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান, তিনি আইজিপি হন এবং আইজিপির টেনিউর শেষ হওয়ার আগেই তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। আমরা এরপরে হচ্ছে ডিজিএফআই যে এরপর তো আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি, আমাদের তথ্য দরকার ছিল, যে তথ্য ছিল ডিজিএফআইয়ের কাছে, র্যাবের কাছে, কারণ তারা ওখানে প্রেজেন্ট ছিল। ঘটনার পরে তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল। আমরা ডিজিএফআইকে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য বিডিআরের ওইখানে কর্মরত ছিল জানে, তাদেরকে কটুবিনকারীতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো অনুরোধ করে। তো প্রথমে ডিজিএফআই জেনারেল মোল্লা ফজলে আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, ব্রিগেডের থেকে কেবল মেজর জেনারেল হয়েছেন, তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি কটুবিনকারীতে স্টেটমেন্ট দিতে যাবে না। তো জেনারেল জাহাঙ্গীর আমাকে বলেন না, জেনারেল জাহাঙ্গীর জেনারেল ইয়েকে বলেন, মোল্লা ফজলে আকবরকে বলেন তুমি জেনারেল মতিনকে বলো, ও এগুলো কোঅর্ডিনেট করছে। তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজিএফআইয়ের স্টেটমেন্ট চেয়েছিল। আমরা জি স্যার চেয়েছি। বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয়? আমি বললাম স্যার কেন দিবে না স্যার, আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে অনেক অ্যাকশান নেই। তার এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটনা নেই, তো এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা বলে না, আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি, অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা। এবং আমি যেটা শুনেছি, ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে, তাদের অনেকের কাছে ভিডিও ছিল, সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভরা নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে। সেই পিডিআরে ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আলম সিগন্যালসের, তিনি সেইখানে পোস্টিং ছিলেন, তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশনগুলো। তিনি ডিজিএফআই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বললো স্যার, বলে তোমরা বেশি কথা বলো, এত কিছু হচ্ছে না। সে বলে স্যার আমি এখানে দেখতেছি, মনিটর করতেছি। বলে না ঠিক আছে, এটা মনিটর করো। তারপরে পরবর্তীতে সে কটুবিনকারীর একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডিয়ার আলম, কিন্তু ব্রিগেডিয়ার আলমকে তো সদস্য হতে দেয়ই নাই, তাকে একদিনের নোটিশে পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া হয় এবং তার কোনো ফেয়ারওয়েলও দেওয়া হয়। সবার নামগুলো বল, আমি সবগুলো বলছি, আমি বলে আপনার আচ্ছা আমি তাড়াতাড়ি বলেছি। এনএসআই থেকে আমরা কোনো সাপোর্ট পাইনি। সুবেদার তোরাব আলী, আচ্ছা সুবেদার তোরাব আলী, তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকার, উনি অবসরপ্রাপ্ত। তিনি একটু বলি বিষয়টা, নিজেদের মধ্যে কথা বলেন না, নিজেদের মধ্যে কথা বলেন। বিষয়টা অত্যন্ত জরুরি, এটা ডিটেলস আমাকে বলতে হবে। আপনাদের যাদের কাছ থেকে আপনারা যেতে পারেন, বিকজ আজকে উনি একটা সুযোগ পেয়েছেন, ওনাকে বলতে দেন। জড়িত। আচ্ছা ওকে, সুবেদার তোরাব আলী ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, তিনি হ্যাঁ তিনি অর্গানাইজার একটা কারিগর ছিলেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই, সেটা হচ্ছে যে 11টার মধ্যে
তিনি বাইরে টেলিফোন করেছেন, দেশের বাইরে পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন, 2 বার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন, একটার পরে একটা থেকে 1:20-এর মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। কাকে পাশের দেশটা বলেন, পাশের দেশে আমাদের একটাই আছে, নাম বলেন। আর মিয়ানমার না, ইন্ডিয়া ইন্ডিয়া ভারত। ইন্ডিয়া ভারত বলে দেন স্যার। আচ্ছা, তারপরে ব্যারিস্টার ফজলেনুর তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজখবর নেন নাই। তিনি শুধু বিডিআর সৈনিকদের বলেছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন, এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের কুটুমিনকারীতে এই নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন, আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলমারা গিনি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসানুল হক নূর, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তারা বিডিআরের সম্পর্কে কি জানে, আইন কানুন সম্পর্কে কি জানে? কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কিত এরকম মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না? সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, আনসারে একটা বিদ্রোহ হয়েছিল, সম্ভবত 91 এই সময়, কোনো একটা সময়, সেই সময় আনসারের বিদ্রোহ দমন করার জন্য, তো নেগোশিয়েট করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীতে উনি সেনাপ্রধান হয়েছিলেন, জেনারেল মাহবুবুর রহমান। হ্যাঁ, তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন, তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন, তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোশিয়েট করা হয়। তাহলে সেই একই জিনিস কেন এখানে অনুসরণ করা হলো না? কেন কোনো মিলিটারি ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া হলো না? আচ্ছা, তারপর হচ্ছে যে জেনারেল আজিজ, যিনি সেনাপ্রধান হয়েছেন, যিনি আমাদের সেনাবাহিনীর মানে যা কিছু গৌরব ছিল ধুলায় লুণ্ঠিত করেছেন। 18 সালের ইলেকশনে তিনি বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ ইলেকশন হয়েছিল। তিনি আর্মি হেডকোয়ার্টারে তখন কর্মরত ছিলেন, তাকে পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে, এটা আমরা কনফার্ম করতে পারি না। অনেকেই আমাকে বলেছেন তাকে ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন। পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটালিয়নের এবং পিলখানার সিকিউরিটির। কেন, আর কোনো অফিসার ছিল না? উনি আর্টিলারি অফিসার। আমি আর্টিলারি অফিসার বলে ইয়ে করছি না, আর্টিলারি অফিসার সেনাপ্রধান হয়েছে, কিন্তু এখানে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ছিল এই 46 ব্রিগেডে, 9 ডিভিশন ছিল। সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং ওইখানেই থাকতে তিনি ফুল কর্নেলের প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এইখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয়। আপনি আরেকটা জিনিস স্মরণ করে দেয়, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনার যখন নাম আসে, সেই প্রমোশন বোর্ডে আমি ছিলাম, তাকে আমরা প্রমোশন দেই নাই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণে। যে এরকম তো একটা অফিসারকে উপরে তোলা মানে একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করা। ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ার্দী, পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল হন, উনি তখন এনডিসি করছিলেন, তিনি কোনো দায় দায়িত্বের মধ্যে পড়েন না। তিনি কি কারণে যমুনাতে চলে যান, সেখানে গিয়ে উনি বিভিন্ন ওই যারা আলোচনার জন্য গিয়েছে তাদেরকে বলেন তোমাদের কিছু হবে না, হ্যাঁ তোমরা ঠান্ডা থাকো, তোমাদের ইয়ে করা হবে। তারপরে উনি তাদেরকে ইয়ে করেন, ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডিএডি রহিমের সাথে কথা বলেন, তিনি একই কথা বলেন, না তোমাদের দাবি দেওয়া ইয়ে করা হবে। তিনি কেন একটা ছাত্র হয়ে কোনো দায় দায়িত্বের মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলেন? তারপরে মোল্লা ফজল আকবরের কথা বলেছি, যেটা জিজি ভাই ছিলেন, তিনি ওই আমি শুনেছি জেনারেল তারেকের সাথে মিলে যে মানে ইয়েকে যারা কর্ডন করেছিল তাদেরকে উইথড্র করে আবাহনী মাঠে নিয়ে আসার জন্য,
সেনাবাহিনী গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য, আবাহনী মাঠে ফুটবল খেলার জন্য যায় নাই, কেন তাদেরকে সেখান থেকে উদ্যোগ করে নিয়ে আসা হলো? কেন একটা কর্ডন করা পরিস্থিতি থেকে একদম মানে অনিরাপদ জায়গা যারা ভেগে যাচ্ছিল, কর্ডন থাকলে তারা ভেগে যেতে পারতো না, কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিল? তো আমরা তো গোলাগুলি ফেস করতে অভ্যস্ত, তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাব নাকি? এরপরে হচ্ছে মেজর জেনারেল মঈনুল হাসান, যিনি ডিজি বিডিআর হন, তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র, তিনি অতিক্রান্ত হন, মানে তিনি প্রমোশন পান নাই। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এএফডব্লিউসি কোর্সের প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে। তিনি একটু জনই স্মরণ করিয়ে দেই যে তিনি জিয়াউর রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন, পরবর্তীতে তিনি খালাস পান। অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন, বন্দী ছিলেন। পরবর্তী তিনি ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার। তিনি এনডিসিতে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে। সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিআর বানানো হয়। আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স নাই। এটা এমন একটা সিচুয়েশন, আপনাকে পাঠাইতে হলে কমান্ড এক্সপিরিয়েন্সের লোক পাঠাতে হবে, যিনি ডিভিশন কমান্ড করেছেন অথবা সেপারেট ফোর্স কমান্ড করেছেন। এইরকম অফিসার তো আমাদের অভাব ছিল না। হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মঈনকে প্রমোশন দিয়ে তাকে কেন ওইখানে পাঠানো হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল, আমরা তখনও তদন্ত শেষ করি না। এখানে অনেক আলামত ছিল, গ্রেনেড ছিল, মানুষের রক্তের দাগ ছিল, মানে গুলাগুলি ছিল ওইখানে। তিনি কয়েকদিনের মধ্যে, স্বল্পতম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান। এখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। র্যাবের ডিজি আমি আগেই বলেছি, তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই। আমরা র্যাব ডিজি হাসান মাহমুদ, আমরা র্যাবের হেডকোয়ার্টারে প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন কিছু তথ্য পেয়েছি, আইজি হন এবং অ্যারেস্ট আছে এখন। তিনি তখন তাকে তিনি হেল্প করেন, কিন্তু পরবর্তীতে আরেকদিন যখন গিয়ে কয়েকদিন পরে তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে না। হ্যাঁ, আমরা জাতীয় পর্যায়ে দিই। তো আমরা বললাম যে কেন, এটা তো আমরা তো সম্মিলিতভাবে একটা করছি। বলে যে না, আমাদেরকে সেই উপরের নির্দেশের কথাই বলা হলো। তারপরে হচ্ছে মেজর জেনারেল রেজানুর, উনি সেই সময় কর্নেল রেজানুর ছিলেন, উনি র্যাবে ছিলেন। র্যাবে যে শামসুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে সেই রেজানুর, পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার মেজর জেনারেলও হয়ে যান এবং তিনি রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত হন। তারপরে হচ্ছে যে মুন্নি সাহা, সাংবাদিক আপনাদের জানেন, কেউ জানলো না, আমরা জানি না, মুন্নি সাহা ওইখানে লাইভ করা শুরু করল এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছিল, সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন এবং যার কারণে যে বিদ্রোহটা, যে হত্যাযজ্ঞটা শুধুমাত্র পিলখানার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং কেন উনি কার থেকে খবর পেয়ে তিনি সেখানে গেলেন, কে তাকে এই খবরটা দিল যে পিলখানায় একটা গন্ডগোল হচ্ছে? আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলি। সাবের হোসেন চৌধুরীর ভাই, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমি সবসময় ওনার সাথে কথাবার্তা হয়। তিনি আমাকে একটা তথ্য দেন, সেটা হচ্ছে যে তিনি যখন গোলাগুলির সব সংবাদটা শুনেন যে বিডিআর একটা গোলাগুলি হচ্ছে, তিনি এটার সঠিকতা যাচাই করার জন্য তিনি তোফায়েল আহমেদ সাহেবকে টেলিফোন করেন, রাজনীতির তোফায়েল আহমেদ। তো তোফায়েল আহমেদ তখন বলে যে আমি তো যমুনায় আসছি, প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন। তো বলে যে ভাই, আমি এরকম একটা খবর শুনছি, ঘটনা কি সত্য? বলে আমি তো জানি না, আচ্ছা তুমি দাঁড়াও। তো উনি মোবাইল অন রেখে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানতে চান বিডিআরে কি কোনো গোলাগুলি হয়েছে কি না। প্রধানমন্ত্রী তখন বলে না, কোনো গোলাগুলি হচ্ছে না। আচ্ছা, গোলাগুলি যদি না হয়ে থাকে, কোনো যদি অসন্তোষ না হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী যমুনায় এই সমস্ত সিনিয়র নেতাদের কেন দাওয়াত দিলেন? এই প্রশ্নটা আমরা উত্তর খুঁজে পাইনি। তারপরে হচ্ছে ওই যে অ্যাম্বুলেন্সে করে কিছু বের হয়ে যায়, কারা বের হয় সেটা জানি না। তারপরে
প্লেনে করে নাকি কেউ একটা গ্রুপ দুবাই চলে যায়, বিশেষ করে খুনি গ্রুপ। হ্যাঁ, এটা আমি জেনারেল এরশাদ সাহেবও আমাকে কনফার্ম করেছেন। উনি একসময় রাষ্ট্রপতি ছিলেন, উনি নিশ্চয়ই আমার চেয়ে খবর, এবং ওনার যেহেতু ভাগ্নে মারা গিয়েছেন সেই জন্য উনি আমাদের চেয়ে খবর বেশি রাখেন। তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস, ওইটা আপনাদের এখানে লেখা নেই, প্রধানমন্ত্রী থাকতেন তখন সুধা সদনে, উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কারণ গণভবনে কেউ থাকতো না। তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? এবং যখন গিয়েছেন তখনও কিন্তু ওখানে রং করেছে, সে রং শুকায় নাই, সেই রঙের গন্ধ ছিল। এবং আমার কাছে অনেকে বলছে, আমি যমুনায় যাই নাই কখনো, যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে, কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইউনিফর্মে। এত তাড়াহুড়ার কী ছিল যে মানে যমুনায় যেতে হবে? উনি তো এতদিন ছিলেন, কে তাকে মানে এই উপদেশটা দিয়েছিল? তো এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাই, কারণ আমাদেরকে কেউ সহযোগিতা করেনি। এরপরে আমি আগেই বলেছি 2009 সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমি আপাতত উপস্থাপন করতে পারছি, এবং প্রার্থনা করতাম তিনি যেন সেইটুকু সময় অন্তত আমাকে বাঁচিয়ে রাখেন, যাতে আমি আমার এই কথাগুলো বলে যেতে পারি। কেউ বলুক আর না বলুক, আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি। কারণ যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ। এখানে 3 জন আমার কোর্সমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল, স্কুল লাইফের ক্লাসমেট, একসাথে সেনাবাহিনীতে জয়েন করেছি, এক রুমে থাকতাম। 3 দিন পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল। সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে, 3 দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইফে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়েছিল টেনশন লাইফে, তার সাথে আমার কোনো কথা হয়নি। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। আমি তাদের পরিবারদেরকে কি মানে দিব, সান্ত্বনা দিব? আমি কথা বলতে পারি না তাদের সাথে, চোখ নিচ করে ফেলে। আমি তো সেনাপদ বাহিনীর একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে, একটি দেশের করদার্য বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরও অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। বলা হয়েছে ইন্ডিয়া, বারবার বলা হয়েছে, আপনারা শোনেন নাই, বলা হয়েছে। আমি বলছি একটু, আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুখ থুবড়ে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক ভেসে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন রিক্সাওয়ালার ভেসে, কোনোদিন ডাক্তারের ভেসে, কোনোদিন গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। 25 বছরে যে লুটতরাজ করেছে সেটা হঠাৎ করে এই মসনদ চলে যাবে এবং ছেড়ে দিবে, এটা আমি বিশ্বাস করি।
আমি একজন সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আমি বিশ্বাস করি বিপ্লবের প্রতি বিপ্লব হয় এবং এই প্রতি বিপ্লব কোনো না কোনোভাবে হবে। তো যেই ঘটনার সূত্র ধরে বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, সেই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আর কোনো কিছুরই বিচার হবে না, সেই বিচারও ওই অবিচারেই থেকে যাবে। এবং এই তদন্ত আদালতের সাথে যারা জড়িত ছিল অথবা যারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদের কারো পদোন্নতি হয় নাই। যারা পদলেহন করেছে, যারা সাপোর্ট দিয়েছে, তারা তরতর করে উপরে উঠে গিয়েছে। আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে, যাদের বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব। ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। শেষে 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এর মধ্যে বিডিআরের যিনি সিনিয়র জেসিও ছিলেন তিনি, কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর সহ আরও 2 জন। এর মধ্যে একজনের লাশ মানে করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেক দিন পরে। আর তো তার বাবাকে আমাকে সেনাপ্রধান বললো যে দেখো ওদের লাশগুলো তো মর্গে পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে তো দাফন করতে হবে, তুমি তোমার রিলেটিভকে বলো, মানে এর মধ্যে আছে, এর বাইরে তো নাই। তা আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা এই আপনি এইটা আপনার ছেলের লাশ এখানে আছে, এই 57 জনের মধ্যেই যে কবর আছে এইখানে আপনার ছেলের লাশ আছে। উনি আমাকে বলেছিলেন, বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহে পড়ার সুযোগ পেলাম না। এই কথার উত্তর আমি কিভাবে দিব আপনি আমাকে বলেন। আমি মানে অস্বস্তিতে ছিলাম। আমি সেনা সদরে চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও, কিছুদিন ঘুরে আসো। আমি বললাম যে বাইরে গিয়ে কি স্যার আমি এইটা দূর করতে পারবো? বলে গিয়ে দেখো না। হ্যাঁ, আমার কিছুটা কাজ হয়েছিল কিন্তু পুরো কাজ হয়। আমি ঘুমাইতে গেলে সেই জিনিসে ভেসে আসে। আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল শাকিল, কর্নেল এনশাদ বা কর্নেল আনিস, ব্রিগেডিয়ার বাড়ি, এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না। সেই বিভৎস চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে আসে। আমি অনেক সময় ঘুমাতে পারি না। তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম আমি এর অধিকাংশ কর্মীকারিতে নাই, যেহেতু আমি উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি। তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি। ধন্যবাদ সকলকে। আপনারা প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা এতক্ষণ তদন্ত আদালতের, সামরিক তদন্ত, সেনাবাহিনীর তদন্ত আদালতের সেকেন্ড ম্যান অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের পরে যিনি ছিলেন মেজর জেনারেল, তার বক্তব্য শুনলেন। যে তথ্যগুলো আপনারা কখনো জানতেন না, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি একটি প্রতিবেশী দেশ ইন্ডিয়া, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সেই রাজনৈতিক দলের সকল নেতারা এবং মাস্টারমাইন্ড হলেন শেখ হাসিনা। এবং যারা যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে পদোন্নতি দিয়ে তিনি সর্বোচ্চ পদে বসিয়েছেন। আপনারা এতেই বুঝতে পারেন যারা যারা যে সামরিক নেতা, সামরিক অফিসাররা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং যে সকল রাজনৈতিক নেতারা জড়িত ছিল তাদেরকে বহু গুণে পদোন্নতি দিয়ে এই হাসিনা তাদেরকে, এই অসৎ নোংরা অফিসারদেরকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করেছেন। এখানেই আমাদের সত্ত্বেও মেজর জেনারেল, আপনারা বুঝতে পারলেন আমি শুরুতে যা বলেছিলাম, অত্যন্ত সৎ, নির্ভীক, ইমানদার, দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য
প্রকাশ্যে বলার সাহস হবে না। অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে, কেউ তারা মুখ খুলেননি, কখনো খুলেননি। ভালোভাবে বুঝিয়ে বলার পরেও একটা অনুষ্ঠানে তাদেরকে জড়িত করা যায়নি। তারা বলেছে তাদের নানা সমস্যা হবে, নানা ধরনের ভয়ভীতির জন্য তারা বলতে পারেননি। আজকে মেজর জেনারেল আব্দুল মতিন তিনি বুঝালেন যে তিনি শুধু সামরিক অফিসারই নন, তিনি একজন সামরিক নেতাও বটে। আজকে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, আর সত্ত্বেও স্যার সেই জবাব দিবেন। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান প্লিজ। নামগুলো আমি বলে দিচ্ছি। এখানে উপস্থিত আছেন জেনারেল মতিন, আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, কর্নেল কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ, কর্নেল আমিনুল ইসলাম আর ক্যাপ্টেন শোয়েব। না, এখন কোনো সংবাদ সম্মেলনের পরে কোনো এবং তাকে এদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, কখনো এই দেশ স্বাধীন, সত্যিকারের স্বাধীন থাকতে পারবে না। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা আমাদের ডান পাশে দেখছেন কর্নেল কামরুজ্জামান, উনি এই বিডিআর হত্যাকাণ্ডের সময় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন হত্যাকাণ্ডের পরে, এবং